আচ্ছা, তো আপনি এই যে নিকোলাই উৎসবে আগ্রহী হলেন কেন? প্রথম প্রশ্ন। ধন্যবাদ রাহাত ভাই। নিকোলাই রোবোৎসভ আমাদের কাছে অচেনা একজন কবি, যদিও উনি সোভিয়েত সময়ে কবিতা লিখেছেন। ওনার জন্ম 1936, মৃত্যু 71 সালে। যদিও ওনার মৃত্যুর পরে ওনার কবিতা খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে মৃত্যুর পরে, কারণ মৃত্যুর পরে 20টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সোভিয়েত আমলের সোভিয়েত ইউনিয়নে 50 সোভিয়েত কবি নামে একটি বই প্রকাশিত হয়, যার সেই কবিতার অনুবাদক ছিলেন আমাদের কিংবদন্তি অনুবাদক হায়াত মাহমুদ স্যার। তো সেই বইয়ে সোভিয়েত ইউনিয়নের অসংখ্য 50 জন কবিতা আছে, কবির কবিতা আছে, কিন্তু সেখানে নিকোলাই রোবোৎসভের কোনো কবিতা ছিল না। তো এই বইটি নিকোলাই রোবোৎসভের সম্পর্কে আমি জানতে পারি আমার এক রুশ ফ্রেন্ড ইয়েভজেনি স্প্রিনের মাধ্যমে। তার পরিচয় হয় আমাদের ফেসবুক গ্রুপ সোভিয়েত বুকস ট্রান্সলেটেড ইনটু বাংলা, সেই গ্রুপের মাধ্যমে। তাকে দেখতাম যে সোভিয়েত অনেক বই সেখানে আপলোড দিতেন, অনেক ক্লাস স্টেশন আপলোড দিতেন। তো তার পরিচয়ের আগে থেকে আমি প্রথম অনুবাদ করি ডিঙ্গো 2023 সালে 2023 সালে 23 সালে আমার প্রথম রুশ কিশোর উপন্যাস অনুদিত হয়। তো এরপরে হচ্ছে আমি তার সম্পর্কে জানতে পারি। তো আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, ওনার সাথে আলাপ হয় এবং তাকে বলি যে আমি একটি রুশ উপন্যাস অনুবাদ করেছি। উনি আমার ব্যাপারে খুব আগ্রহী হয়ে ওঠে। তখন আমি ওই সময়টা গোগলের দিকাঙ্কা, ইভিনিং নিয়ার দ্য দিকাঙ্কা, সেই বইটা অনুবাদ করছিলাম এবং তার সাথে আলাপ হচ্ছিল। তখন তিনি আমাকে নিকোলাই রোবোৎসভ সম্পর্কে বলেন। তিনি সোভিয়েত আমলে কবিতা লিখতেন এবং তিনি এখন বর্তমানে এখন রাশিয়াতে খুবই জনপ্রিয় একজন কবি এবং যার অসংখ্য কবিতা গানে রূপান্তরিত হয়েছে। রাশিয়ার একজন বড় গীতিকার বা লিরিসিস্ট নিকোলাই রোবোৎসভ, এবং তার মাধ্যমে তিনি আমাকে কিছু কবিতা দিয়েছেন। কবিতা পড়ে আমি অন্যরকম একটা অনুভূতি পেয়েছি, যে কারণে আমি আগ্রহী হয়েছি নিকোলাই রোবোৎসভ সম্পর্কে। আর বাংলা ভাষায় নিকোলাই রোবোৎসভের প্রথম কবিতার বই এই বইটি। কবিতাগুলো তো সব ইংরেজিতে ছিল যেগুলো আপনি পেয়েছেন। কবিতার বিভিন্ন সাইট, রাশিয়ান কবিতা সবথেকে বড় সাইট হচ্ছে রুভার্স। আমি সাধারণত ইংরেজি অনেক প্ল্যাটফর্মে কবিতা পড়ি, যেমন পোয়েমস হান্টার আর পোয়েট্রি ফাউন্ডেশন, এগুলো তো সবথেকে বিখ্যাত কবিতার সাইট অনলাইনে। তো রাশিয়ান কবিতা এখানে পাওয়া যায় খুব কম। তো রাশিয়ার কবিতা পাওয়া যায় রুভার্স সাইটে। রুভার্স সাইটে নিকোলাই রোবোৎসভ কবিতা আছে, তো খুব বেশি নেই, সম্ভবত 8 থেকে 10টার মতো, এর বেশি কবিতা নেই সেখানে। আর ওনার নিকোলাই রোবোৎসভ সম্পর্কে পুরো বই হয়তো ইংরেজিতে খুব একটা পাওয়া যায় না, ওনার শ্রেষ্ঠ কবিতা বা সংকলনে পাওয়া যায় না। তো এই কবিতা অনুবাদের কাজ হয়েছে সিমালটেনিয়াসলি একই সাথে, অর্থাৎ আমার বন্ধু ইয়েভজেনি স্প্রিং তিনি রুশ কবিতা আমাকে অনুবাদ করে দিতেন, আমি সেই ইংরেজি অনুবাদ থেকে সরাসরি বাংলা অনুবাদ করতাম একই সাথে। তো আমার যে কবিতাগুলো সাধারণত ইংরেজিতে একসাথে কোথাও পাওয়া যায় না। তো আমার কবিতা অনুবাদের সময় আমার ফ্রেন্ড ইয়েভজেনি স্প্রিং কবিতা অনুবাদ সহ কবিতার প্রথমে ব্যাখ্যা, রুশ প্রকৃতি, কারণ নিকোলাই রোবোৎসভ হলেন উত্তরাঞ্চলের কবি, রাশিয়ার অর্থাৎ সাইবেরিয়া অঞ্চলের কবি, এবং সাইবেরিয়া এবং বাংলাদেশের প্রকৃতিগত এবং আচরণগত অনেক পার্থক্য আছে, খুবই ডিস্ট্যান্ট আমাদের দিক থেকে সেই কবিতাগুলো। তো সেইগুলো ব্যাখ্যা, পটভূমি ব্যাখ্যা, এই কাজগুলো করেছেন আমার বন্ধু ইয়েভজেনি স্প্রিং। তো তো এই কারণেই মানে হচ্ছে ইংরেজি একসাথে সব কথা পাওয়া যায় না।
আমার বন্ধু ইংরেজি থেকে অনুবাদ করে দেন, আমি সেগুলো বাংলায় অনুবাদ করেছি। অনুবাদ করার সময় কোনো মানে আপনি কি ওনার সম্পর্কে জেনেছেন অনুবাদ করার সময় নাকি আগে, মানে নিকোলাই রুবোৎসভ সম্পর্কে? আমি নিকোলাই রুবোৎসভ সম্পর্কে কোথাও কবিতা পড়িনি। আমার বন্ধু ইভজেনি স্প্রিন নিকোলাই রুবোৎসভ কবিতা ফোরামের একজন সম্পাদক, এবং সেই কবিতা ফোরামের কাজ হচ্ছে নিকোলাই রুবোৎসবের কবিতাকে বিশ্ব পরিমণ্ডলে পরিচয় করিয়ে দেওয়া, এবং প্রতি বছর নিকোলাই রুবোৎসব শরৎ উৎসব হয়, এবং তিনি সেই আয়োজকদের ভিতরে আয়োজক। তো বিশেষ করে উনি হচ্ছেন ডিজিটালাইজ করেন বিভিন্ন রাশিয়ান সময়ের যে বইগুলো, সোভিয়েত রাশিয়ান সময়ের যে বইগুলো, অনেক ইলাস্ট্রেশন যেগুলো খোদ রাশিয়াতে এখন পাওয়া যায় না, অনেক বই হচ্ছে বাংলা অনুদিত হয়েছিল, যে পরবর্তী সেগুলো আর রিপ্রিন্ট হয়নি রাশিয়াতে। সেগুলো কাজ করতে গিয়ে উনি আমাকে জানান যে নিকোলাই রুবোৎসভ সম্পর্কে, যে এই নিকোলাই রুবোৎসবের কবিতা এখন পর্যন্ত বাংলা ভাষায় অনুদিত হয়নি, আমি এই কাজটা করতে পারি কিনা এবং আমি ফিল করি কিনা। মানে উনি আপনাকে অ্যাপ্রোচ করেছেন? জি। আচ্ছা, এটা তো খুব ভালো ব্যাপার। তো এই যে যখন আপনি অনুবাদ করলেন তখন তাদের অনুভূতিটা কী ছিল? এবং আমি যতটুকু জানি যে এখানে হচ্ছে কবির যে মেয়ে, তারও একটা ভূমিকা লেখা আছে। জি, ধন্যবাদ রাত ভাই। কবিতা প্রথম অনুবাদ করি, আমার উৎসবের দিন তারিখ মনে থাকে না, কিন্তু আমার রুশ ফ্রেন্ড উনি সেই তারিখটাকে মনে রেখেছেন। প্রথম কবিতা অনুবাদ করি হচ্ছে ইন মাই আপার রুম, যে আমার চিলে কোঠার ঘরে। এই কবিতা অনুবাদ করেছি আমি 2023 সালের আগস্টের 6 তারিখে, যেটা ইয়েভজেনি স্প্রিন তার ভূমিকায় নিকোলাই রুবোৎসবের শ্রেষ্ঠ কবিতা। এই বইটায় দুইটি ভূমিকা আছে, একটা হচ্ছে ইয়েভজেনি স্প্রিনের ভূমিকা এবং কবিকন্যা এলেনা রুবোৎসবের ভূমিকা। সেখানে ইয়েভজেনি স্প্রিন একটা বড় ভূমিকা দিয়েছেন যে আমি কীভাবে লেখা শুরু করলাম অনুবাদ, এবং আগস্টের 6 তারিখে 2023 সালে আমি প্রথম কবিতা অনুবাদ করি আমার চিলে কোঠার ঘরে। এবং কবিতা অনুবাদ করার ফলে তিনি ছিলেন ক্রাসনোয়ার্স্ক রাশিয়াতে, আর কবি এলেনা রুবোৎসবা কবিকন্যা এলেনা রুবোৎসবা ছিলেন সেন্ট পিটার্সবার্গে, আর আমি বাংলাদেশে বরিশালে। তো কবিতা প্রথম অনুবাদ করে আমার বন্ধুকে ক্রাসনোয়ার্স্কে পাঠাই রাশিয়াতে, এটা সাইবেরিয়া অঞ্চলে, এবং তিনি সেই কবিতার অনুবাদ এবং আমার সেই যে নিউজটা সেন্ট পিটার্সবার্গে সেই রাতে পাঠান, এবং সেন্ট পিটার্সবার্গ থেকে এলেনা রুবোৎসবা আমাকে ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন জানিয়েছেন, যাতে আমি পরবর্তীতে আরও কবিতাগুলো অনুবাদ করতে থাকি। এবং সেই নিউজ সেই ক্রাসনোয়ার্স্ক থেকে আমাকে বরিশালে পৌঁছে দেন ইভজেনি স্প্রিন। তো একটা অনুবাদ আমার খুব মনে পড়ে, ইভজেনি স্প্রিন বলছিলেন যে কবিতা আমাদের কীভাবে কানেক্ট করে, যেমন দেশ কাল এবং সব কিছু পেরিয়ে, সেই অনুবাদের কথা এখানে দেয়া আছে। আচ্ছা, যেটা বললেন যে দেশকালে যে কানেক্টিভিটির জায়গা, মানে রুবোৎসবকে কি আপনার গ্লোবাল কবি মনে হয়? মানে তার মধ্যে কি সেই যে বিষয়টা আপনি পেয়েছেন, নাকি তাকে রাসায়নি মনে হয়েছে? এটা খুব ভালো প্রশ্ন বলেছেন, গুরুত্বপূর্ণ, যে নিকোলাই রুবোৎসব কেমন কবি ছিলেন। তার কবিতা অনুবাদ করতে যেয়ে আমি যেটাকে ফিল করেছি সেটা হচ্ছেন তার কবিতা, তার অনুভব, তার জীবন সব কিছুই রাশিয়ায় ফুটে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং তিনি যে একজন তার মনের অভ্যন্তরে যে তার গ্রাম ভোলগদা অঞ্চল, যে অঞ্চলেই তার কবির জন্ম, কৈশোর, বেড়ে ওঠা রাশিয়ার সাইবেরিয়ার উত্তর অঞ্চলে, তার জীবন, তার খুব যে ক্ষণস্থায়ী যে জীবন, ক্ষণজন্মার যে কবি 35 বছরের যে জীবন পেয়েছেন, সেই জীবনে রাশিয়া কি তিনি ফুটিয়ে তুলেছেন। তবে এখানে কবিদের তো আসলে দেশকাল আটকে রাখা যায় না, খুব কঠিন। কবি অনেক কবিতাই মানবীয় সম্পর্কের কবিতা আছে, প্রকৃতির কবিতা আছে, সেটা আমি বাংলাদেশে বসে যেমন ফিল করতে পারি, যে অনুভবগুলো রাশিয়াতে একই অনুভব পাই।
অনেক কবিতাই আছে যেখানে আমার মনে হবে এটার জন্য বাংলাদেশেরই কবিতা, কিন্তু তিনি এটা রাশিয়াতে বসে লিখেছেন। এখানে অনেক কবিতা আছে যেগুলো পড়লে খুব কাছের মনে হবে। বাংলাদেশের কোনো কবির সাথে কি ওনার কোনো পেয়েছে সিমিলারিটিস? আমার প্রিয় কবি, সব থেকে প্রিয় কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। তো আমি সব কিছু দিয়ে যেন তার সাথে কানেক্ট করতে চাই। তো আমি অনেক কবিতা, তার জীবন দর্শন, তার প্রকৃতি প্রেম, রূপোৎসবের সাথে আমি জীবন দাস মিল পেয়েছি। এবং আমার ফ্রেন্ড ইভজিন স্প্রিনকেও আমি বলেছি আমার জীবন দাস প্রেমের কথা, তার কবিতার কথা। এবং তাকে তিনি যখন গ্রীষ্মকালে ফার্ম হাউসে ছিলেন তখন আমি তাকে একটা বই পিডিএফ দিয়েছি, সেটা হলো এ পোয়েটস অ্যাপার্ট, এবং তিনি বইটা পুরোটাই পড়েছেন। রাশিয়াতে জীবন দাস সম্পর্কে খুব একটা বেশি অনুদিত হয়নি এবং খুব একটা কম জানে। তো বইটি পড়ার পরই আগ্রহী হয়ে ওঠেন এবং আগেও কিছুটা জানতেন, কারণ অনেক বছর ধরেই বাংলাদেশের এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে তার পরিচয় আছে, সাহিত্যের সাথে, যেহেতু ফ্রেন্ডরা তার কানেক্টেড। তো জীবন দাসের কিছু কবিতাও আমি তাকে, যেসব কবিতা অনুদিত হয়েছে, অনেক কবিতা অনুদিত হয়েছে জীবন দাসের, সেগুলো তাকে পাঠিয়েছি। জীবন দাসের সাথে আমি নিকোলাই রূপোৎসবের মিল পাই, জীবন দর্শনের সাথে, অস্তিত্বের, মৃত্যু, এসব ভাবনা, সাথে প্রকৃতি প্রেম। এবং নিকোলাই রূপোৎসব খুব ছোট ছোট অনুষঙ্গ নিয়ে দেখতেন, যেমন একটি বালক, কিশোর বালক, যেমন ধান নিড়ানোর সময় বা ঘাস কাটার সময় একটা বুনো ফুল কাটা পড়েছে, সেই বুনো ফুলের নাম বালক জানে না। তো সেই বুনো ফুল, যে কর্তৃত্ব বুনো ফুলের প্রতি যে একটা প্রেম, তার অনুশোচনা বোধ, এবং কবি সেই কবিতায় সেই বালকের মনে বলেছে সে একটা খুন করেছে, একটা ফুলকে খুন করেছে। তো এই যে একটা প্রকৃতির প্রতি প্রেম, অনুভূতি, সূক্ষ্মতম অনুভূতি, এই বিষয়গুলো, তারপর কিছু কবিতা মৃত্যু বিষয়ক কবিতা, অস্তিত্ব বিষয়ক কবিতা, এগুলো আমি জীবনের সাথে মিল পাই। আপনি বইটি বই আকারে প্রকাশিত হওয়ার পর আমরা যতটুকু জানি যে রাশিয়ার সংবাদপত্রে বইটি প্রকাশিত হয়েছে ফলাও করে, এই ঘটনাটা একটু বলেন। আচ্ছা, আমার রুশ ফ্রেন্ড ইভজিন স্প্রিনের মাধ্যমে আসলে সব সংবাদ জানতে পাই, এবং আমি রাশিয়ার যে সোশ্যাল নেটওয়ার্ক ভিকন্টেক বা ভিকেতেও যুক্ত আছে তার মাধ্যমে। নিকোলাই রূপোৎসব এর আগে যে 50 সোভিয়েত কবির অনুবাদ হয়েছিল, এবং পরবর্তীতে আরও অনেক কবিতার অনুবাদ হয়েছে বাংলাদেশে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। নিকোলাই রূপোৎসবের কবিতা এখন পর্যন্ত অনুদিত হয়নি। তাদের জন্য একটা বড় কবি এবং তাদের রুশ লিরিসিস্ট, রুশ গানের গীতিকার বা তার কথাগুলো নিকোলাই রূপোৎসবের, এই জন্য তাদের একটা বড় জায়গা নিকোলাই রূপোৎসব, আধুনিক কবি রাশিয়ার। তো একটা দূরতম দেশে রাশিয়া থেকে এবার বাংলাদেশে যে নিকোলাই রূপোৎসবের কবিতা অনুবাদ হয়েছে, তাদের জন্য একটা বড় আনন্দের এবং গৌরবের ব্যাপার, এবং এটা নিঃসন্দেহে আসলে। এবং রাশিয়ার অনেক পত্রিকা, বিশেষ করে কাল্ট নিউজ, ভোলগা নিউজ সহ অনেকগুলো সাইটই এই অনুবাদের কথা ফলাকে প্রকাশিত হয়েছে। এবং প্রকাশকের সাথে, যেমন প্রকাশনী, বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনী ঐতিহ্য প্রকাশনী যে বইটি প্রকাশ করেছে, সেটাও ফলাকে প্রচারিত হয়েছে। ঐতিহ্যের কথা যেহেতু বললেন, আমরা যতটুকু জানি যে ঐতিহ্য বেশ যত্ন নিয়ে এই বইটি শুরু থেকেই তারা নিয়েছিল, এবং প্রচ্ছদ অনেকবার চেঞ্জ হয়েছে, এবং এখানে অনেকের, বিশেষ করে পিয়াস মজিদের কথা বলছি, নাইম ভাই সরাসরি এই বিষয়টায় হস্তক্ষেপ করেছেন। সাধারণত এই বিষয়টা আপনাকে কি আপনার অভিজ্ঞতাটা কেমন? আমার বরিশালে প্রকাশনা সংস্থার সাথে নির্বাচিত খুব একটা গভীর সম্পর্ক, বইয়ের জগৎ, বিশেষ করে ঐতিহ্য, পিয়াস মজিদ ভাইয়ের সাথে সম্পর্ক। পিয়াস মজিদ ভাইয়ের খুব ঐকান্তিক আগ্রহে এবং যত্নে বইটার সম্পাদনা প্লাস বইটির প্রচ্ছদ সহ অনেকগুলো পিয়াস মজিদ ভাই খুব যত্ন নিয়ে
আমাকে সাহায্য করেছেন, বিশেষ করে বইয়ের নামকরণের ব্যাপারে। প্রথম আমি নিকোলাই রুবৎসবের নির্বাচিত কবিতা দিয়েছিলাম বা শ্রেষ্ঠ কবিতা দিয়েছিলাম। পেশমজিৎ ভাই বলেন যে একটা সুন্দর নান্দনিক একটা নামকরণের জন্য, যে নামকে বইটা পরিচিত করবে, আগ্রহী করে তুলবে। তো আমি খুঁজে দেখলাম যে নিকোলাই রুবৎসব একজন রুশ কবি, তার কবিতায় রাশিয়ার পটভূমি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো অক্ষয় স্মৃতি, সোল রিটেন্স মেমোরিজ, এই কবিতার একটা চরণ আছে যে রাশিয়া তুমি বড় বাজিকর। হ্যাঁ, তো এখানে সেই কবিতার চরণটি আমি ব্যবহার করেছি বইয়ের নামকরণের ক্ষেত্রে, রাশিয়া তুমি বাজিকর। এবং বইয়ের প্রচ্ছদ করেছেন আমার প্রিয় একজন প্রচ্ছদকার নওয়াজ মার্জান ভাই। প্রথম একটি প্রচ্ছদ করেছিলেন, তো প্রচ্ছদ করার পরে আরিফুর রহমান নাইম ভাই, ঐতিহ্যের প্রকাশক, নাইম ভাই বলেন যে প্রচ্ছদটা একটু সেকেলে পুরনো হয়ে গেছে, নতুন ধারা একটা প্রচ্ছদ করতে, চেঞ্জ করতে। তো নওয়াজ মার্জান ভাই পুনরায় আবার নতুন করে একটা প্রচ্ছদ করেছেন এবং সেটা নাইম ভাই খুব পছন্দ করেছেন। না, আমি প্রথমবার প্রচ্ছদটা পেয়ে ভালোই লাগছিল, আমার তেমন কোনো মন্তব্য ছিল না। কিন্তু আমার থেকেও নাইম ভাই আরও ভালোবেসে বইয়ের কাজটা করেছেন। মানে আমি যতটা না আগ্রহ দেখেছি, আমার থেকেও বেশি ভালোবাসা দেখিয়েছেন নাইম ভাইয়া। তো সেই প্রচ্ছদটা নতুনভাবে প্রচ্ছদ আসলো এবং বইয়ের সম্পাদনা থেকে শুরু করে কাভারের কাজ কেমন সব কিছুই পেশমজিৎ ভাই খুবই সুন্দর দৃষ্টিতে দেখেছেন। তাদের জন্য ভালোবাসা। প্রচ্ছদ নিয়ে কথা বললেন, দেখি একটু প্রচ্ছদটা। ওকে, আচ্ছা, বইয়ের দাম ধরা হয়েছে কত? মুদ্রিত মূল্য 180 টাকা। আচ্ছা, এই বইটি ঐতিহ্য প্রকাশনীর, সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে, নির্বাচিতও পাওয়া যাচ্ছে। আপনারা যারা এখনো মানে যারা আগ্রহী রাসায়ন সাহিত্য সম্পর্কে, রাসায়ন কবিতা সম্পর্কে বা নিকোলাই রুবৎসব সম্পর্কে, তারা অর্ডার করতে পারেন। এবং বইমেলা উপলক্ষে সারা মাসটি এটি 30% ছাড়ে পাওয়া যাবে। আমরা শেষ করব তৌহিদ ভাই, আপনার একটি প্রিয় কবিতা, অনুদিত একটি প্রিয় কবিতা আপনার কণ্ঠে আবৃত্তি শুনে আমরা শেষ করব। এখান থেকে আমার এই বইতে সব থেকে প্রিয় একটি কবিতা হচ্ছে বিদায়ের গান, দ্য ফেয়ারওয়েল সং। এই কবিতাটির প্রেক্ষাপট হচ্ছে নিকোলাই রুবৎসব বিয়ে করেছেন 1962 সালে। তার প্রথম কাব্যগ্রন্থ ওয়েভস অ্যান্ড রক্স বা তরঙ্গশিলা প্রকাশিত হয়। এরপরে তিনি মস্কোতে জনপ্রিয় হয়ে ওঠেন। 1966 সালে প্রকাশিত হয় মাঠ জ্বলা তারা অর স্টার অফ ফিল্ডস। এরপরে বিয়ে হয়। বিয়ের পরে তিনি ধার কর্জ দেনা, সাথে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। মূলত কাজের জন্য তিনি সাইবেরিয়াতে পাড়ি জমান। যখন তিনি গৃহ ত্যাগ করেন, সেই প্রেক্ষাপট নিয়ে লিখেছেন বিদায়ের গান। তার কন্যা বাড়িতে ঘুমোচ্ছে, তার স্ত্রী তাকে এগিয়ে দিচ্ছে, যে বেরি ফল থেকে গাছ থেকে বেরি ফল কবিকে খাওয়াতেন, সেই গাছের নিচে দাঁড়িয়ে কবিকে বিদায় দেওয়া এবং কবির অশ্রুজল যে তিনি আর ফিরে আসতে পারবেন কি না, এবং জীবন ঘনিষ্ঠ সেই যে ছেড়ে যাওয়া, সেপারেশন, এবং তার একটা গাট ফিলিং যে আসলে তিনি আর এই জীবনে আবার তাদের মাঝে ফিরে আসবেন কিনা। সেটা বিষাদময় একটা কবিতা, বিদায়ের গান। আমি একটু পড়ে শোনাই। বিদায়ের গান। এই পুরাতন গা ছেড়ে চলে যাব আমি, শিগগিরই বরফে ঢেকে যাবে নদী, দরজায় চির ধরে এইসব রাতে, আর উঠোন ভরে যাবে পলিতে। তুমি এলে এই বিদায় বেলায়, ধূসর জমিতে নামে মলিন শরত, বার্চের দোলনায় এই রাত দোলায়, তুমি কেঁদে গেলে এই রাত কত, দোষ ছিলে নাকি আমায় ওগো প্রিয়। কেন তবে নত হয় তোমার আঁখি, নিরালা জলার কাছে কোন সুখে, ক্র্যানবেলি তুলে দিলে আমার মুখে, যেন আমি এক আদুরি পাখি। শুনতে কি পাও বাতাসের শীষ গোলাঘরের কাছে, মেয়ে তোমার হেসে ওঠে কোন স্বপনে, হয়তোবা খেলছে পরীদের সাথে, তাদের সাথে উড়ে যায় স্বর্গের পানে।
কেঁদো না প্রিয় এই জাহাজ ঘাটায়, বসন্তে আর চেয়ে থেকো না স্টিমারের জন্য, চলো আজি পান করি এই বিচ্ছেদ বেদনায় আমাদের এই ক্ষয়িষ্ণু প্রেমের জন্য। তুমি আর আমি হলাম ভিন্ন ডেরার পাখি, তবে কেন অপেক্ষা পরস্পরের প্রতি? হয়তো ফিরবো কোনো একদিন, হয়তো বা কখনো ফিরবো না আমি। তুমি জানো না গো প্রিয়, যেখানেই আমি যাই শুনি আমার পিছু পিছু অপয়ার পায়ের আওয়াজ, এমনকি বিকারেও। এই বেদনা বিধুর গায়ে তোমার প্রেমের পরশ আর বেরি ফলের দিনগুলোর কথা যেদিন আমার পড়বে মনে, আমি পাঠাবো পরীর মতন পুতুল, যেন আমার বলা শেষ রূপকথা। আর তোমার মেয়ে যখন খেলবে পুতুল, কেটে যাবে দিন পুতুলের সাথে, আর বলবে আম্মু আম্মু কত সুন্দর পুতুল, কিন্তু শুধু কাঁদে আর কাঁদে। এই কবিতাটা পড়ার পরে আমার প্রতিবার খুব বেদনাহত হই আমি, এবং মাঝে মধ্যেই আমার চোখ অশ্রু জলে সিক্ত হয় একটা কবিতাটা। হয়তো আমি অনুবাদ করেছি কিনা এই জন্য কিনা, বা আমার কাছে খুব প্রিয় একটা কবিতা, এবং প্রতিবারই কবিতা পড়ার সময় আমার খুব কষ্ট হয়। এই কবিতাটা ইভরিন স্প্রিন অরুণ সোম স্যারকে পাঠিয়েছেন। অরুণ সোম স্যার মেইলে আমাকে অভিনন্দন জানিয়েছিলেন এই কবিতাটির জন্য। কবিতার শিরোনাম বিদায়ের গান। তো আমরা বিদায় নিচ্ছি, বিদায়ের গান বেজে গেছে। তৌহিদ ভাই আপনাকে ধন্যবাদ, এবং প্রিয় রাহাত ভাইকে, এবং এতক্ষণ যারা দেখেছেন তাদেরকেও।